দর্শক বন্ধুরা, আরো একবার কিন্তু প্ল্যান পুরোপুরি ফ্লপ হয়ে গেল। আরো একবার পাল্লা ভারী হয়ে গেল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রীতিমতো তোলপাড় পড়ে গেল। তারা ভাবতে বসলো, ভাই হচ্ছেটা কি এসব? সমর্থনে এভাবে একজোট হতে দেখে তো রীতিমতো হুশ উড়ে গেছে। কংগ্রেচুলেশন। সেদিন মনে হয় যে একটা মিসাল তৈরি করেছে। কি এটা? বাংলাদেশের মানুষ প্লাস জনগণ ওই এলাকা তারা বুঝাই দিচ্ছে নেতৃত্ব বা ক্ষমতা এটা আল্লাহর তরফ থেকে আসে। ওর খাওয়া নেতা কিন্তু এমনি নেতা হয় নাই। চারিদিকে শুধু পদত্যাগের হিড়িক। দেশ আর রাষ্ট্র চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে বর্তমান সরকার। সবকিছু যেন একেবারে এলোমেলো হয়ে গেছে। এভাবে কি আদৌ দেশ চালানো সম্ভব? কত ধনে কত চাল, তাই এবার হারে হারে টের পাচ্ছে সরকার। বিএনপির পরিণতিও কি আওয়ামী লীগের মতোই হতে যাচ্ছে? 2024 সালের আন্দোলনের চালিকা শক্তি ছিল এই তরুণ প্রজন্ম। তারা কি আবারও ক্ষোভে বিস্ফোরিত হতে যাচ্ছে? এটা আমি এলাকায় মুখ দেখাইতে পারি না। ধন্যবাদ মাননীয় সদস্য। আমাকে এখন বেঁধে রাখবে মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়কে যদি আপনি একটা রুলিং দিতেন এই বিষয়ে যেন উনি যথাযথভাবে ব্যবস্থা নেয়। আমি ভিক্ষা চাই এই সংসদের কাছে। 10 লক্ষ মানুষের প্রাণ বাঁচাবে মাননীয় স্পিকার। আমি আপনাদের কাছে ভিক্ষা চাই। তারেক জিয়াকে বাধ্য করে সুখবর আদায় করে নিল জামাত ইসলামী জোট। তারেক জিয়াকে চেপে ধরে অনেকটা ঘাট ধরে বলিয়েছে জামাত। দীর্ঘদিনের নীরবতার পর অবশেষে মুখ খুলতে বাধ্য হয়েছেন তারেক রহমান। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে মানুষটি এতদিন ধরে একেবারে গুরুত্বপূর্ণ একটি জাতীয় ইস্যু নিয়েও চুপচাপ ছিলেন, তিনি হঠাৎ করে নিজের অবস্থান প্রকাশ করতে বাধ্য হলেন। আর এই পরিবর্তনের পেছনে কাজ করেছে জামায়াতে ইসলামীর এক কঠিন, হিসাব করা এবং কৌশলী রাজনৈতিক চাপ। শিক্ষামন্ত্রী, আপনি কোমলমতির বাচ্চাদেরকে যে কথাটা শিখাইতেছেন এটা ভালো ইঙ্গিত করে না। উনি আবার জবাব দিতে গিয়ে বলছে, কেন আগের সরকার বলতো না পুতুলকে প্রধানমন্ত্রী বানাবে, এভাবে স্কুলে প্রচার করতো না? আগে সরকার এগুলো করছে বলেই তো 5 আগস্ট হয়েছে না। কাজটা ঠিক হইল না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। বাংলাদেশের রাজনীতিতে সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে যা অনেকের কাছেই একেবারে অবিশ্বাস্য এবং অকল্পনীয় বলে মনে হয়েছে। দীর্ঘদিনের নীরবতার পর অবশেষে মুখ খুলতে বাধ্য হয়েছেন তারেক রহমান। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে মানুষটি এতদিন ধরে একেবারে গুরুত্বপূর্ণ একটি জাতীয় ইস্যু নিয়েও চুপচাপ ছিলেন, তিনি হঠাৎ করে নিজের অবস্থান প্রকাশ করতে বাধ্য হলেন। আর এই পরিবর্তনের পেছনে কাজ করেছে জামায়াতে ইসলামীর এক কঠিন, হিসাব করা এবং কৌশলী রাজনৈতিক চাপ। দিনের পর দিন তারেক রহমানের এই নীরবতা সাধারণ মানুষের চোখে ধরা পড়ছিল। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে তীব্র সমালোচনা হচ্ছিল। মানুষ প্রশ্ন তুলছিল, এত বড় একটি ইস্যুতে কেন তিনি কোনো বক্তব্য দিচ্ছেন না? কোথায় তার অবস্থান? কেন তিনি এড়িয়ে যাচ্ছেন? এই প্রশ্নগুলো ধীরে ধীরে জনমনে ক্ষোভে রূপ নিতে শুরু করে। এমনকি অনেকেই মনে করছিলেন তিনি হয়তো ইচ্ছাকৃতভাবেই বিষয়টি পাশ কাটিয়ে যাচ্ছেন। বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল, যারা ক্ষমতায় এসেছে মাত্র 1.5 মাসের কিছু বেশি সময় আগে, তাদের কাছ থেকে মানুষ স্বাভাবিকভাবেই স্পষ্ট অবস্থান আশা করেছিল। কিন্তু বাস্তবে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। বরং জামায়াতে ইসলামীর মতো একটি দল খুব কৌশলে রাজনৈতিক মাঠে নিজেদের উপস্থিতি জোরালো করে তোলে এবং পরিস্থিতিকে নিজেদের অনুকূলে নিতে শুরু করে। এখানেই তৈরি হয় সেই প্রশ্ন, কিভাবে বিএনপি এমন একটি চালের কাছে কার্যত চাপে পড়ে গেল? আর কেনই বা শেষ পর্যন্ত তারেক রহমান নিজের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হলেন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমাদের একটু পেছনে যেতে হবে। সাম্প্রতিক সময়ে জুলাই সনদ নামে একটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক আলোচনা শুরু হয়। শুধু সাধারণ মানুষের মধ্যেই নয়, এই ইস্যুটি জাতীয় সংসদ পর্যন্ত গড়ায়। এমনকি সংসদের অন্যান্য কার্যক্রম স্থগিত রেখে এই বিষয় নিয়ে 2 দফা বিস্তারিত আলোচনা হয়। একবার সরকারি দলের প্রস্তাবে, আরেকবার বিরোধী দলের উদ্যোগে। তারিখও নির্দিষ্ট 31 এবং 5। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এই গুরুত্বপূর্ণ আলোচনার দিনগুলোতে তারেক রহমান ছিলেন সম্পূর্ণ নীরব। তিনি একটি শব্দ উচ্চারণ করেননি। এমনকি যখন পুরো দেশ এই ইস্যু নিয়ে উত্তপ্ত, তখনও তার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই নীরবতা সাধারণ মানুষের কাছে ধীরে ধীরে রহস্যময় এবং বিরক্তিকর হয়ে ওঠে। এর ফলও খুব দ্রুত দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র সমালোচনা। কেউ কেউ তাকে ব্যঙ্গ করে বোবা প্রধানমন্ত্রী বলতেও শুরু করে। আবার কেউ কেউ তার নেতৃত্বের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলে। অনেকে সরাসরি তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে মন্তব্য করে বলেন, এত জটিল বিষয়কে তিনি আদৌ ব্যাখ্যা করতে সক্ষম? আরও কঠিন ভাষায় কেউ কেউ অভিযোগ করে বসেন যে মুখস্থ স্ক্রিপ্ট ছাড়া তিনি নিজে থেকে কিছু বলতে পারেন না। এই ধরনের তীব্র সমালোচনা, ব্যঙ্গ এবং প্রশ্নের মুখে পড়েও দীর্ঘ সময় পর্যন্ত তিনি নীরব ছিলেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। শুধু সাধারণ মানুষ নয়, বিরোধী দলের নেতারাও সংসদের ভেতরে বারবার এই বিষয়টি তুলতে থাকেন। তারা প্রশ্ন করেন, সংসদ নেতা উপস্থিত থাকা সত্ত্বেও কেন তিনি কোনো বক্তব্য দিচ্ছেন না? কেন এই গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি নিশ্চুপ? সংসদের ভেতরে এই নিয়ে তুমুল তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু তাতেও যেন কোনো পরিবর্তন আসেনি। তারেক রহমান তখনও নিজের অবস্থানে অটল ছিলেন, নীরব, সংযত
সংযত এবং প্রকাশ্যে কোনো মন্তব্য থেকে বিরত, কিন্তু রাজনীতির মাঠে সবকিছু এক অবস্থায় থাকে না, পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। আর ঠিক সেটাই ঘটল যখন জামায়াতে ইসলামী সরাসরি মাঠে নামার সিদ্ধান্ত নিল। পরিস্থিতির মোড় ঘুরতে শুরু করে ঠিক তখনই যখন জামায়াতে ইসলামী বুঝতে পারে বিএনপি জুলাই সনদ ইস্যুতে স্পষ্ট অবস্থান না নিয়ে এক ধরনের টালা বাহানা করছে। এই উপলব্ধি থেকেই তারা আর অপেক্ষা না করে সরাসরি মাঠে নামার সিদ্ধান্ত নেয়। তবে তাদের এই নামা ছিল না কোনো হঠকারী বা আবেগ নির্ভর পদক্ষেপ, বরং ছিল অত্যন্ত পরিকল্পিত, সুসংগঠিত এবং কৌশলগত। জামায়াত দেশের বিভিন্ন জেলায় জেলায় কর্মসূচি শুরু করে, কিন্তু লক্ষণীয় বিষয় হলো এটি ছিল না প্রচলিত অর্থে ভাঙচুর, অগ্নিসংযোগ বা সহিংসতার কোনো আন্দোলন, বরং তারা বেছে নেয় সম্পূর্ণ ভিন্ন একটি পথ। তারা গণসংযোগ শুরু করে, মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যায়, লিফলেট বিতরণ করে, ছোট ছোট সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে। অর্থাৎ তারা সরাসরি জনগণের মন জয় করার দিকে মনোযোগ দেয়। এই পদ্ধতিটি ছিল অত্যন্ত কার্যকর, কারণ তারা শুধু আন্দোলনই করেনি, বরং একটি নির্দিষ্ট বার্তা খুব পরিষ্কারভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছে। আর সেই বার্তাটি ছিল বিএনপি এবং তার নেতৃত্বকে ঘিরে। তারা সাধারণ মানুষের মধ্যে এই ধারণা ছড়িয়ে দিতে সক্ষম হয় যে বিএনপি প্রতিশ্রুতি রক্ষা করে না, তারা দ্বিচারিতা করে এবং তাদের রাজনৈতিক অবস্থান বিশ্বাসযোগ্য নয়। ধীরে ধীরে এই বার্তাটি জনমনে প্রভাব ফেলতে শুরু করে, মানুষ বিষয়টি নিয়ে ভাবতে শুরু করে, আলোচনা করতে শুরু করে এবং এক পর্যায়ে অনেকেই এই বক্তব্যকে সত্য বলে মেনে নিতে শুরু করে। রাজনীতিতে সবচেয়ে বড় শক্তি হলো জনমত, আর সেই জনমত যখন বিপরীতে যেতে শুরু করে তখন সেটি যে কোনো ক্ষমতাসীন দলের জন্য বড় ধরনের সতর্ক সংকেত। জামায়াত ঠিক এই জায়গাতেই আঘাত করেছে। তারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করেই, কোনো বড় ধরনের সংঘর্ষে না গিয়েই শুধুমাত্র ধারাবাহিক প্রচারণার মাধ্যমে একটি শক্তিশালী জনমত তৈরি করে ফেলেছে। আর এই জনমতই বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ভাবুন, একটি সরকার মাত্র 1.5 মাস আগে ক্ষমতায় এসেছে। এই স্বল্প সময়ের মধ্যেই যদি সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক প্রতিপক্ষ সবাই তাদেরকে অবিশ্বাস করতে শুরু করে, তাহলে সেই সরকারের জন্য পরিস্থিতি কতটা অস্বস্তিকর হয়ে উঠতে পারে। ঠিক এই বাস্তবতাই সামনে এসে দাঁড়ায় বিএনপির জন্য। তারেক রহমান এবং দলের শীর্ষ নেতারা বিষয়টি খুব দ্রুত অনুধাবন করতে পারেন। তারা বুঝতে পারেন এই অবিশ্বাস যদি আরো গভীর হয় তাহলে তা ভবিষ্যতে তাদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। কারণ রাজনীতিতে ইমেজ বা ভাবমূর্তি একবার নষ্ট হয়ে গেলে সেটি পুনরুদ্ধার করা অত্যন্ত কঠিন। এই অবস্থায় সবচেয়ে বড় ভয়ের জায়গাটি ছিল বিশ্বাসযোগ্যতা। মানুষ যদি একবার বিশ্বাস করে ফেলে যে একটি দল কথা রাখে না, তাহলে সেই দলের প্রতিটি ভবিষ্যৎ প্রতিশ্রুতিও প্রশ্নবিদ্ধ হয়ে যায়। জামায়াতের প্রচারণা ঠিক এই বিশ্বাসযোগ্যতার জায়গাটিকেই টার্গেট করেছিল এবং সেখানেই তারা সফল হয়েছে। অনেকের মধ্যেই তখন এমন ধারণা তৈরি হতে শুরু করে যে তারেক রহমান গণভোটে একটি অবস্থান নিলেও বাস্তবে হয়তো ভিন্ন কিছু করার পরিকল্পনা করছেন। কেউ কেউ ভাবতে থাকে জুলাই সনদকে হয়তো শেষ পর্যন্ত বাস্তবায়নই করা হবে না, বরং কোনো না কোনোভাবে এটি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। এই সন্দেহ এবং অবিশ্বাসী ধীরে ধীরে বড় সংকটে রূপ নিতে থাকে। এমন পরিস্থিতিতে চুপ করে থাকা আর সম্ভব ছিল না, কারণ নীরবতা তখন আর কৌশল হিসেবে কাজ করছিল না, বরং সেটি দুর্বলতা হিসেবে ধরা পড়ছিল। আর এই চাপই শেষ পর্যন্ত তারেক রহমানকে নিজের অবস্থান স্পষ্ট করতে বাধ্য করে। অবশেষে তিনি মুখ খুললেন এবং শুধু মুখই খুললেন না, বরং সম্পূর্ণ ভিন্ন এক সুরে কথা বললেন। ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর এক দরবারে বক্তব্য দিতে গিয়ে তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন যে জুলাই সনদে যেভাবে স্বাক্ষর করা হয়েছে তার প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। এই বক্তব্যের মাধ্যমে তিনি একটি পরিষ্কার বার্তা দিতে চেয়েছেন, সরকার কোনো ধরনের আংশিক বাস্তবায়নের পথে যাবে না, বরং চুক্তিতে যেভাবে উল্লেখ আছে ঠিক সেভাবেই সেটি কার্যকর করা হবে। অর্থাৎ এখানে আর কোনো ব্যর্থতা রাখা হলো না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘোষণাটি ছিল একটি গুরুত্বপূর্ণ মোড়। বিশেষ করে গণভোটের প্রেক্ষাপটে এটি একটি ইতিবাচক সংকেত হিসেবেই দেখা হয়, কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের মতামতের ভিত্তিতে গৃহীত কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব, এটাই স্বাভাবিক প্রত্যাশা। তবে এখানেই একটি বড় প্রশ্ন উঠে আসে, কারণ খুব বেশি দিন আগের কথা নয়, বিএনপির অনেক শীর্ষ নেতা এই জুলাই সনদ ইস্যুকে তেমন গুরুত্বই দেননি। কেউ কেউ এটিকে তাচ্ছিল্যের সুরে উড়িয়ে দিয়েছিলেন। এমনকি বলা হয়েছিল এটি বড়জোর অতীতের কোনো রাজনৈতিক রূপরেখার মতো একটি বিষয়, এর বেশি কিছু নয়। কিন্তু সময়ের ব্যবধানে সেই একই নেতারাই এখন সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিতে বাধ্য হচ্ছেন। তারা বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। এই হঠাৎ পরিবর্তনের পেছনে যে চাপ কাজ করেছে সেটি এখন আর কারো অজানা নয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, জামায়াতের এই জেলা পর্যায়ের শান্তিপূর্ণ কর্মসূচি দেখে তারেক রহমান এতটা চাপে পড়লেন কেন? বাস্তবে তো দেখা গেছে এই আন্দোলনের কারণে দেশের স্বাভাবিক কার্যক্রমে তেমন কোনো বিঘ্ন ঘটেনি। কোথাও বড় ধরনের যানজট তৈরি হয়নি, সহিংসতা বা বিশৃঙ্খলার ঘটনাও ঘটেনি। সবকিছুই ছিল নিয়ন্ত্রিত, সুশৃঙ্খল এবং পরিকল্পিত। তাহলে ভয়ের কারণটা কোথায়? এর উত্তর একটাই, বিশ্বাসযোগ্যতা। রাজনীতিতে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানুষের বিশ্বাস, আর সেই বিশ্বাস যখন টলতে শুরু করে তখন সেটি যে কোনো সরকার বা রাজনৈতিক দলের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়ায়। জামায়াতের ধারাবাহিক প্রচারণার ফলে সাধারণ মানুষের মনে একটি ধারণা শক্তভাবে গেঁথে যেতে শুরু করেছিল যে বিএনপি হয়তো তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে না। মানুষের মধ্যে এমন কথাও ছড়িয়ে পড়ে যে গণভোটে সমর্থন দিলেও বাস্তবে হয়তো তারেক রহমান ভিন্ন কোনো পরিকল্পনা করছেন।
কেউ কেউ সন্দেহ করতে শুরু করে জুলাই সনদকে হয়তো ধীরে ধীরে অকার্যকর করে দেওয়া হবে কিংবা কোনো কৌশলে এটি পাশ কাটিয়ে যাওয়া হবে। এই যে অবিশ্বাসের বীজ রোপিত হচ্ছিল, সেটিই ছিল সবচেয়ে বড় বিপদের সংকেত। তারেক রহমান ঠিক এই জায়গাটি উপলব্ধি করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন, যদি এখনই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে ভবিষ্যতে এর প্রভাব আরও গভীর হতে পারে। তাই নিজের ভাবমূর্তি রক্ষা করা এবং রাজনৈতিক অবস্থান টিকিয়ে রাখার স্বার্থেই তাকে প্রকাশ্যে এসে প্রতিশ্রুতি দিতে হয়েছে। তবে এখানেই শেষ নয়, এখন নতুন করে আরেকটি প্রশ্ন সামনে চলে আসে। তিনি যে প্রতিশ্রুতি দিলেন, সেটি কি সত্যিই বাস্তবায়িত হবে, নাকি এটি শুধুই পরিস্থিতি সামাল দেওয়ার একটি কৌশল? এই প্রশ্নের পেছনেও রয়েছে অতীতের কিছু অভিজ্ঞতা। কারণ এর আগেও বিএনপি এবং তাদের নেতৃত্বের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে যে তারা অনেক সময় প্রতিশ্রুতি দিলেও সেটি বাস্তবায়ন করেনি। উদাহরণ হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটি প্রায়ই আলোচনায় আসে। অতীতে যখন এই বিষয়টি নিয়ে ঐক্যমত তৈরি হয়েছিল, তখনও পরে সেই অবস্থান থেকে সরে যাওয়ার অভিযোগ রয়েছে। এই ইতিহাস মাথায় রেখেই অনেকেই এখন সতর্ক অবস্থান নিচ্ছেন। তারা বলছেন, শুধু কথাই নয়, বাস্তবায়নের মাধ্যমে প্রমাণ দিতে হবে। কারণ রাজনীতিতে চূড়ান্ত বিচার হয় কাজের মাধ্যমে, কথার মাধ্যমে নয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়সীমা। জুলাই সনদ বাস্তবায়নের জন্য নির্দিষ্ট করে 180 দিনের একটি সময় বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ 6 মাসের মধ্যে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এই সময়সীমা পার হয়ে গেলে অতিরিক্ত সময় নেওয়ার সুযোগ নেই বললেই চলে। এই ধরনের সময়সীমা রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি সরকারের ওপর একটি দৃশ্যমান চাপ তৈরি করে। জনগণ তখন নির্দিষ্ট সময় ধরে অপেক্ষা করে এবং সময় শেষ হলে তারা ফলাফল দেখতে চায়। ফলে সরকার চাইলে বিষয়টি দীর্ঘসূত্রিতায় ফেলতে পারে না। কিন্তু এখন তার ওই দিনটা নাই। এখন কোনো কিছুই লুকাইতে পারবে না কেউ, সবকিছু সামনে চলে আসবে। দেখেন না, আমাদের শিক্ষামন্ত্রী কোন কথা আগে বলছে, কোন কথা পরে বলছে, সবকিছু সামনে আসছে না। উনি বলছিল আমেরিকার শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে ইন করাবে। তারপরে ঘটনা তো আপনারা জানেন, জাইমা রহমানকে নিয়ে একটা ঘটনা করছে। উনি কিছু জিজ্ঞাসা করছে কিছু বাচ্চা ছেলেকে, ওইটা নিয়ে আজকে আবার উনি জবাব দিছে। উনি বলছে, এটা আমি নির্বাচনের আগে ভোট চাইতে গেছিলাম আমার এলাকায় একটা স্কুলে, তখন আমি এই কথাটা বলছি। আমি তো মন্ত্রী হওয়ার পরে কথা বলি নাই। এখন এটা নিয়ে সবাই আমাকে ট্রল করতেছে। আবার উনি এটাও বলতেছে, আল্লাহ চাইলে কি জাইমা রহমান প্রধানমন্ত্রী হইতে পারবে না? যেমন তারেক রহমান সাহেব আল্লাহ চাইছে বলে প্রধানমন্ত্রী হয়েছে। এই কথা উনি জোর দিয়া বলতেছে। কিন্তু আমাদের প্রশ্ন ছিল, আপনি ওই কোমলমতি বাচ্চাদের কাছে কেন যায় ওই কথাটা বলবেন? যারা 18-র উপরে, তাদের সঙ্গে যদি আলাপ করতেন তাইলে এত প্রশ্ন আসতো না। আপনি কোমলমতি বাচ্চাদেরকে যে কথাটা শিখাইতেছেন, এটা ভালো ইঙ্গিত করে না। উনি আবার জবাব দিতে গিয়ে বলছে, কেন আগের সরকার বলতো না পুতুলকে প্রধানমন্ত্রী বানাবে, এইভাবে স্কুলে প্রচার করতো না? আগের সরকার এগুলো করছে বলেই তো 5 আগস্ট হয়েছে। আপনি আগের সরকার যা করছে ওইটার জবাব দিতে গিয়া জাইমা রহমানকে প্রধানমন্ত্রী বানাবেন, আপনি পুতুলের সাথে জাইমা রহমানকে তুলনা করলেন। এটা কোনো কাজ করলেন না, কাজটা ঠিক হইলো না। আসলে হচ্ছে কি জানেন, আমরা সরি বলতে জানি না। সরি বললে মনে করি ছোট হয়ে যাবো, হ্যাঁ ছোট হয়ে যাবো। কিন্তু সরি বলাটা মানুষকে কিন্তু বড় করে ভাই। আর নাইলে চুপ থাকতে হবে, নীরব থাকতে হবে। আবার নীরব থাকলেও ভাই মহা মুশকিল। নীরব থাকলে বলে উনি কথা বলে না কেন, কথা বলে না কেন। আবার কথা বলতে গেলে কিছুটা ভুল ভ্রান্তি হবে, মানুষের স্লিপ অফ টাং অনেক কিছু চলে আসে ভাই। যেমন আব্দুল হামিদ ভাসানীকে নিয়ে একটা কথা উঠছে, ধানের শীষটা নাকি জিয়া রহমানের হাতে উনি তুলে দিয়েছিল 79 সালে, কিন্তু 76 সালে শাহাদাত বরণ করেন আমাদের আব্দুল হামিদ খান ভাসানী। উনি 76 সালে ইন্তেকাল করেন। এখন এটা নিয়ে না প্রচুর ট্রল হচ্ছে, কারণ এরকম ভুলভ্রান্তি কথা উনি নির্বাচনের আগে অনেক জায়গায় বলছে, ওগুলো সামনে নিয়ে আইসা সবাই ট্রল করতেছে। আমার কথা কি জানেন, মানুষের ভুল ভ্রান্তি হবেই, কিন্তু এই ভুল ভ্রান্তি নিয়ে এত ট্রল হবে কেন, এত কথা হবে কেন? ওই একটা কারণে, উনি যখনই মঞ্চে উঠে তখনই কেন জানি ওই জামাত ইসলামের দিকে আঙুল তোলে, খোঁচা মারে, ওদেরকে রাজাকার বলতে চায়, মুখে বলে না। যুদ্ধ অপরাধী বলতে চায়, মুখে বলে না, আকার ইঙ্গিতে বলে। কিন্তু আমার একটা প্রশ্ন, খুব বড় প্রশ্ন না, ছোট্ট একটা প্রশ্ন। আপনারা তো আওয়ামী লীগের রাজনীতি আপাতত নিষিদ্ধ করে রাখছেন, আগামীতেও নিষিদ্ধ করে রাখবেন, এটা তো এখন প্রমাণিত সত্য। এখন যদি আপনারা ওই জামাতকেও নিষিদ্ধ করতে চান, ওদেরকে রাজাকার ট্যাগ দিয়া 71-এর ট্যাগ লাগায়া ওদেরকে যদি পচাইতে চান, দাবায় রাখতে চান, তাতে কি বোঝা যাচ্ছে? মানে আপনারা একাই রাজত্ব করতে চাচ্ছেন এই দেশে। এটা প্রমাণ হয় না? এটা কি ভালো দেখায়? নিশ্চয়ই ভালো দেখায় না। আপনারা এমন একটা জায়গায় পৌঁছে গেছেন, জামাত যে বিরোধী দল সেটা বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে কি জানেন, জনগণ বিরোধী দল। জনগণের সাথে প্রতিযোগিতায় নামছেন, জনগণই আপনাদের বিপক্ষে চলে যাইতেছে। কারণ আপনারা জনগণকে বিপক্ষ বানায় ফেলাইছেন। ওই যে জুলাই সনদ নিয়ে আবার ওই পুরনো কথা, জুলাই সনদ, জুলাই সনদ। দেখ, জুলাই সনদ বাদ দেই, সামনে কিন্তু স্থানীয় নির্বাচন আসতেছে, ওটা একটা সিমটম দেখা দিছে। তারপরে একটা কথা আছে, জনগণের ভোট জানি কিভাবে চুরি হয়ে যায়। আবার হ্যাঁ, ভোটের পরে রাত্রেবেলা কি জানি ঘটনা ঘটে, আমরা যা আশা করি তা পূরণ হয় না, উল্টাটা হয়। যাই হোক, উল্টাটাকে সোজা করা কোনো ব্যাপার না এই ইয়াং জেনারেশনের কাছে। দেখেন ভাই ব্রাদার, লাস্টে একটা কথা বলবো, এমন একজনকে নিয়ে কথা বলবো, আমি জানি না আপনারা ওনাকে কতটা ভালোবাসেন, আমি অনেক ভালোবাসি। উনি কে? আবু হেনা রাজ্জাকি সাহেব, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি সাহেব। গত 2 বছর যাবত আমি দেখে আসতেছি ভাই, প্রত্যেকটা চ্যানেলে একা একা লড়াই করে যাচ্ছে।
প্রতিবাদ করে যাচ্ছে, অন্যায় কথা বলে না ভাই, একদম লিগেল কথা বলে, আইনি কথা বলে, আইনের মধ্যে যা আছে তাই বলে। উনার এইসব কথার উত্তর কেউ দিতে পারে না, কিন্তু উনি থামে নাই, উনি বলেই যাচ্ছে। এর মানে কি উনি ওই বিরোধী দল জামাত ইসলাম করে না, উনি কি এনসিপি করে না? নিরপেক্ষ লোক ভাই, একদম নিরপেক্ষ লোক। আমি দেখে আসতেছি, আমাকে যদি প্রশ্ন করেন আপনি কি নিরপেক্ষ, না আমি নিরপেক্ষ না। আমি ভাই জামাত, এনসিপি, বিশেষ করে এনসিপি ঘেঁষা জুলাই পক্ষের লোক। আমি যে ভোটটা দিছি সে ভোটের অধিকার চাই, এর বেশি কিছু চাওয়ার নাই। এই ভোটের অধিকারটা যদি পাওয়া যেতাম না ভাই, কোন রকম আর চিল্লাচিল্লি করতাম না। হ্যাঁ ভাই, কোন রকম চিল্লাচিল্লি করতাম না। টোটাল চিল্লাচিল্লিটা হলো জুলাই সনদপত্রের জন্য, যে সংস্কার আমরা চাইছিলাম সেটার জন্য। আগের সিস্টেমে দেশ চলবে সেটা হইতে পারে না। এই যে এস আলমকে ফেরত আনতেছেন, এটা কি বার্তা দিচ্ছে জনগণের কাছে? একটু কানে কানে যা জিজ্ঞাসা করেন, কেউ ভালো চোখে দেখতেছে না। সবাই মনে করতেছে শেখ হাসিনা সব কিছুই ঠিক আছে, খালি শেখ হাসিনা ভালো না। এইটুকুই তো, টোটাল পাওয়ারটা রাখতে চান। শেখ হাসিনা যেভাবে বলছিল না, আমি পাওয়ার চাই, পাওয়ার, সেই পাওয়ারটাই তো দরকার। আর সংস্কার হয়ে গেলে সেই পাওয়ারটা থাকে না। সংস্কার হয়ে গেলে পুলিশ প্রশাসন, আইন কানুন সবকিছু স্বাধীন হয়ে যায়। এখানে আপনাদের কি প্রবলেম? জনগণের কি প্রবলেম? আমি তো মনে করি না। বা রাষ্ট্রের কি ক্ষতি বলেন আপনারা? রাষ্ট্রের কোনো ক্ষতি হবে? জনগণের কোনো ক্ষতি হবে? কোনো দলের কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না, বরঞ্চ দেশের উপকার হবে। নতুন ভাবে দেশটা গড়ে ওঠার শক্তি পাবে। সেই শক্তিটাকে হরণ কইরা নিজেদের শক্তি বাড়াইতে চান। কি কারণে? জনগণ কি মাইনা নিবে? মাইনা নিবে না। জনগণের মন না বুঝলে মন পাবেন না। হ্যাঁ, জনগণের মন না বুঝলে মন পাবেন না। জনগণ কিন্তু এখন রাজনীতি বুঝে ভাই, রাজনীতি বুঝে। ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি ভাই ব্রাদার, বিদায়ের আগে একটাই কথা বলতেছি, আপনারা বুঝার চেষ্টা করেন। শেখ হাসিনার অপকর্ম শেখ হাসিনা একা করছে না, সবাই মিলা করছে। পুরো একটা গ্যাং, পুরো একটা মাফিয়া গ্যাং ছিল তো। কিন্তু বদনাম হচ্ছে কার? শেখ হাসিনার। ঠিক তেমনি বিএনপির যদি কোনো বদনাম হয়, বিএনপির যদি ওই একই অবস্থা হয়, বদনাম হবে কার? এই তারেক রহমান সাহেবের। আর তারেক রহমান সাহেবের বদনাম হওয়া মানে বেগম খালেদা জিয়ার বদনাম এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বদনাম। কারণ ওনাদেরই তো সন্তান উনি। ওনার কাছে জাতি অনেক কিছু আশা করে। মাননীয় প্রধানমন্ত্রী, দোহাই লাগে আপনি স্টেজে উঠা আপনি দেশ কিভাবে করবেন সেটা বললেন। ওই বিরোধী দলকে আর ওইভাবে খোঁচায়েন না। ওই স্বৈরা শাসকের ভূত জামাতের কাঁধে আসছে, এটা কেউ বিশ্বাস করবে? জামাতকে স্বৈরা শাসকের সাথে তুলনা করলে হবে? জামাতের কাউকে দেখাইতে পারবেন কোথাও চাঁদাবাজি করছে? গত 2 বছরে দেখাইতে পারবেন জামাতের মধ্যে নিজেরা গন্ডগোল কইরা কয়জন পৃথিবী থেকে বিদায় হয়েছে? আর আপনাদের নিজের দলের মধ্যে দেখেন তো, নির্বাচনের পরে সংখ্যাটা গণেন না, নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে সরকারের আইসাও আপনাদের নিজেদের গন্ডগোলে কতজন পৃথিবী থেকে বিদায় নিছে। বুঝার চেষ্টা করেন, দেশের মানুষের কথা চিন্তা। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।